আপনাদের জন্য রইল বুক ভরা ভালোবাসা। ঢাকা ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ে 1 বছর ট্রেনিং নিয়েছিলাম। ওখানেই নাটক করতাম, স্কুলে, কলেজে, এলাকায়। নাটকে আমার সহশিল্পী ছিলেন জনাব এইচ আকবর সাহেব। শুনলাম উনি ছবি করছেন, ওনার প্রথম ছবি, জল ছবি। আমাদের বলতেন শুটিং দেখতে যেতে। একদিন গিয়েছিলাম। পরিচালক হুমায়ুন কবির আর আমি দুজনে ঢাকা পুলিশ হাসপাতালে গিয়েছিলাম শুটিং দেখতে। হাসপাতালের দৃশ্য, আমরা শুটিং দেখার জন্য অপেক্ষা করছি। এ সময় দেখলাম জনাব এইচ আকবর এবং প্রোডাকশনের লোকজন খুব অস্থিরভাবে চারদিকে দৌড়ঝাঁপ করছে। নির্ধারিত শিল্পী অনুপস্থিত। হঠাৎ করে এইচ আকবর সাহেব আমার কাছে এলেন, বললেন যে আপনি একটা ডাক্তারের রোল করে দিন তো। আমি অবাক, হতভাগ। তারপরে আমি পরে গিয়েছিলাম পায়জামা পাঞ্জাবি, কেউ শার্ট দিল, কেউ প্যান্ট দিল, কেউ জুতো দিল। যাই হোক, ওটা পরেই আমি সেদিন একটা ছোট্ট চরিত্রে, ডাক্তারের একটা গেস্ট চরিত্রে অভিনয় করে এলাম। সেটাই আমার প্রথম ফিল্মে আসা। আগের দিনের পরিবেশের কথা বলতে গেলে বলতে পারি যে তখন সবাই চেষ্টা করতো কিছু একটা করার জন্য, কিছু একটা হচ্ছে, একটা সৃষ্টির যন্ত্রণায় সবাই অস্থির। পয়সা করি কে কি পেল না পেল, পয়সার জন্য কেউ ছুটতো না। সবাই আসতো একটা কিছু করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য, নিজেকে ধরে রাখার জন্যে। আর সবাই মনে হতো আমরা সবাই একই ঘরের, একই পরিবারের। অন্তরের কথা, মনের কথা সবাই বলতাম, একসঙ্গে বসতাম, আড্ডা মারতাম। এখন আর সেটা নেই। এখন সবাই কেমন যেন যান্ত্রিক হয়ে গেছে। এখন আমার আগের মতো ব্যস্ততা নেই। মাঝে মাঝে যাই স্টুডিওতে, নিজের কাজটি শেষ করে কখন বাসায় ফিরে আসব। দুদণ্ড বসে অবসর নেব, কাউকে মনের কথা বলবো, কারো মনের কথা শুনবো, সেই পরিবেশ নেই, সেই সময় নেই। প্রচুর ছবি করেছি। আমার মনে আছে একদিন 2 শিফটে, মানে 8-8-16 ঘন্টায় আমি 8টা পার্টির কাজ করেছি। 7 পার্টি, 6 পার্টি, 5 পার্টি, এভাবে ভাগ ভাগ করে আমি কাজ করেছি। কিন্তু এখনো বলছি, আজও আমাকে কেউ বলতে পারবে না কারো প্রতি আমি অবিচার করেছি, আমার নিজের প্রতি অবিচার করেছি, অভিনয়ের প্রতি অবিচার করেছি। এই কথাটি কিন্তু কেউ বলতে পারবে না। যতটুকু কাজ করেছি তার প্রয়োজন অনুযায়ী যথার্থ করার চেষ্টা করেছি। কেউ এই কমপ্লেনটি করতে পারবে না যে দাদা আমাদের ফাঁকি দিয়েছে। আমি সব শিল্পীকে ভালোবাসি, শ্রদ্ধা করি। কারণ আমি যদি ভালো না বাসি, শ্রদ্ধা না করি, আমি কিন্তু ওটা পাবো না। আমার মনে পড়ে আজকে সুমিতা দির কথা। সুমিতা দেবী একদিন গল্প করছিলেন, বলছিলেন যে উনি কলকাতায় উত্তম কুমারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উত্তম কুমার একটা ফাংশনে সুমিতা দিকে যেতে বলেছিলেন এবং উত্তম কুমারের পাশের সিটেই সুমিতা দেবী বসেছিলেন। তখন হঠাৎ করে কানন দেবী ওখানে ঢুকলেন। ঢোকার সঙ্গে সঙ্গে উত্তম কুমার ছুটে গিয়ে কানন দেবীর পায়ে ধরে প্রণাম করে কানন দেবীকে ওনার নিজের প্রথম সিটে বসিয়ে দিয়ে উনি 3-4 রো পেছনে গিয়ে বসলেন, কাউকে ডিস্টার্ব করেননি। তো সুমিতা দেবী ওই ফাংশনের শেষে উত্তম কুমারকে বলছিলেন যে কী হলো, আপনি এভাবে গিয়ে ওই পেছনে গিয়ে বসলেন? বলল, ও আপনি ওনাকে চেনেন না? উনি কানন দেবী, অনেক বড় শিল্পী, অনেক স্বনামধন্য উনি। আমি যদি ওনাকে সম্মান না করি, পরে যারা আসবে তারা কি আমাকে সম্মান করবে? খুব মনে লেগেছিল কথাটা। কাজে প্রিয় শিল্পী আমার সবাই, যারা শিল্পের সাধনা করে, যারা কিছু একটা করার চেষ্টা করে, তাদের প্রতি আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা। কাজে সব শিল্পী আমার পছন্দের শিল্পী, সবাই আমার প্রিয় শিল্পী। স্কুল সেন্টিনারি, প্রভুজি স্কুলের সেন্টিনারিতে নাটক হবে। আমাদের ক্লাসে নোটিশ গেল, যারা যারা নাটকে অভিনয় করেছে তারা
কমন রুমে মিলিত হবে নাটকের আর্টিস্ট সিলেকশনের জন্য। আমি বেসিক্যালি ছিলাম স্পোর্টসম্যান। আমি স্কুল ক্যাপ্টেন, ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন চারটারই আমি ক্যাপ্টেন। আমি খেলতাম ঢাকায় ন্যাশনাল স্পোর্টিং ক্লাব, ফার্স্ট ডিভিশন ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলতাম, ক্রিকেটের ক্যাপ্টেনও ছিলাম। কমন স্পোর্টিংয়ে ফুটবল খেলতাম সেকেন্ড ডিভিশনে, ফায়ার সার্ভিসে ফার্স্ট ডিভিশনে হকি খেলতাম। তো আমি নাটকের কিছুই জানি না, কিছুই বুঝি না। তা আমার সব সঙ্গীরা বলল যে এরকম নাটকের জন্য কমন রুমে যেতে বলেছে, চল যাই। আমি বললাম যে না, আমরা তো নাটক করি না, আমাদের ওখানে যাওয়া উচিত হবে না। ওদের ইয়েতে যাই হোক জোরাজুরিতে আমি ওখানে গেলাম, গিয়ে বসে আছে ওখানে। হেডমাস্টার ঢুকলেন, ঢুকেই উনি আমাকে দেখলেন, দেখেই বললেন যে তুই এখানে কেন? এটা তো নাটক যারা করেছে তারা এখানে আসবে, নাটকের আর্টিস্ট সিলেকশন হবে। আমি দাঁড়িয়ে বললাম, স্যার আমি নাটক করব। বলে না, তুমি এখানে আসবে না, তুমি এখানে ডিস্টার্ব করতে আসবে না। তো যিনি নাটকের ডাইরেকশন দেবেন উনি বললেন, স্যার রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটক হবে, প্রহরীর চরিত্রটি তো এরকম স্বাস্থ্যবান ছেলে একটি দরকার, কাজে ও থাক স্যার। হেডমাস্টার বললেন মুচকে হেসে যে ঠিক আছে, তুমি থাকবে, রিহার্সালে আসবে, কোনো রকম গণ্ডগোল, কোনো কমপ্লেন যেন তোমার নামে না শুনি। ঠিক আছে। আমি তারপরে নাটকের মহড়া দিতে শুরু করলাম। মাঝে মাঝে হেডমাস্টার মশাই আসতেন দেখতে যে নাটকের রিহার্সাল কতদূর কী হচ্ছে। একসময় এসে দেখলেন আমি জ্যাঠামশাইয়ের প্রক্সি দিচ্ছি। তো উনি বাংলা স্যারকে বললেন যে কী হলো, ও আবার জ্যাঠামশাইয়ের প্রক্সি দিচ্ছে, ওনার প্রহরী করবে? বলে স্যার এখন তো ওকে দিয়ে সবই হয়। হেডমাস্টার মুচকি হাসলেন, হেসে বললেন ঠিক আছে করুক। তখন এই নাটকের আমাদের স্কুলের আমার জীবনের প্রথম নাটকের অভিনয় শেষ হওয়ার পরে তখন ইস্ট পাকিস্তান এডুকেশন উইকে নাটক হতো। তখন ওখান থেকে নাটকের জন্য শিল্পী চেয়ে পাঠিয়েছিল। মাস্টারমশাই আমাকে ডেকে বললেন, তুই এবং অমল চরিত্রে যিনি অভিনয় করেছিল ওকে নিয়ে তুই ঢাকা কলেজে যা, ওখানে দেখ ওরা ডেকে পাঠিয়েছে নাটকের জন্য শিল্পী নির্বাচন করবে। আমি ঢাকা কলেজে গিয়েছিলাম, ওখানে আমি সিলেকশন হয়েছিলাম, আমি নাটকে অভিনয় করেছিলাম। ওখানকার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা আমি পরের দিন হেডমাস্টারমশাইকে এনে দিলাম। উনি প্রোগ্রামটা উল্টে পাল্টে দেখে বললেন যে এই জায়গায় লেখা আছে কৃতজ্ঞতা স্বীকারে মনীন্দ্রচন্দ্র ভট্টাচার্য, হেডমাস্টার পাবলিক স্কুল ঢাকা। আমাকে বললেন বলতো এটা কেন দিয়েছে? আমি কিছু বলতে পারিনি। উনি বললেন যে এতবার তো ইস্ট পাকিস্তান এডুকেশন উইক হয়েছে, কই আমার নাম তো কোনো প্রোগ্রামে দেয়া হয়নি। কেন দিয়েছে জানিস? তুই পার্টিসিপেট করেছিস, এর জন্য আমার কাছে কৃতজ্ঞতা স্বীকার দিয়েছে ওরা। তারপর উনি বললেন কিছুক্ষণ থেমে, বলে আচ্ছা ভানু বন্দ্যোপাধ্যায় কলকাতায় খুব বড় শিল্পী, উনি তো আমাদের স্কুলের ছাত্র, তুইও দেখ না, অভিনয়ের লাইন তো খারাপ না, দেখ না অভিনয় করতে পারিস কিনা। আজকে ওনার কথা আমার বারবার মনে পড়ে। উনি বলেছিলেন দেখ না চেষ্টা করে, ভানু বন্দ্যোপাধ্যায় তো আমাদের স্কুলেরই ছাত্র, তুইও তো হয়তো একদিন বড় অভিনেতা হতে পারবি। বড় অভিনেতা হতে পেরেছি কিনা জানি না, তবে লক্ষ কোটি দর্শক আমাকে ভালোবাসেন, আমার অভিনয় ওনাদের পছন্দ হয়, এটাই আমার কাছে বড় পাওয়া।